ভাবনার গভীরে ঘুরে ঘুরে রোদুরে ভিজে ভিজে বৃষ্টিতে ভাবনার গভীরে ঘুরে ঘুরে রোদুরে ভিজে ভিজে বৃষ্টিতে আর আমি যেন নাই 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 হয়ে যাই যেন নাই 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 হয়ে যাই আর নাই 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 হয়ে যাই ভেতরে বাইরে ঘরে কি বা বাজারে অন্দরে বন্দরে হাটে কি বা বাজারে অন্দরে বন্দরে হাটে কি বা বাজারে আমি যেন নাই 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 হয়ে যাই যেন নাই 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 হয়ে যাই আর নাই 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 হয়ে যাই। প্রিয় দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে চমকপ্রদভাবে আজকের আয়োজন শুরু করলাম যে গানের অপেক্ষায় আসলে সবসময় আমরা থাকি যে কি চমৎকার গান নিয়ে আমাদের শিল্পীরা আমাদের মাঝে আসছেন। থমকে যাওয়ার সময় থেকে সঙ্গীতের থেকে ভালো উত্তরণ আর কি হতে পারে, তারই বোধহয় প্রমাণ পেলাম আজকের আয়োজনের শুরুর দিকে। আমাদের আমন্ত্রিত অতিথিদের আপনারা চেনেন আমি জানি, তবুও আনুষ্ঠানিকতার খাতিরে তাদেরকে আবারও পরিচয় করিয়ে দিই। সাথে আছেন আমাদের আহনাফ খান অনিক, মিউজিশিয়ান। সাথে আছেন কৃষ্ণকলি, আমরা তারেই বলি। আমাদের সাথে আছেন অর্ক সুমন। শুভ দুপুর তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগছে ভীষণ যখন সঙ্গীত শিল্পীরা মিউজিশিয়ানরা থাকেন আমাদের তারকা কথনের আয়োজন আলোকিত করে। আমার মন তো ভীষণ ভালো থাকে, দর্শকদেরও তাই। আমরা যেমনটি বলছিলাম যে থমকে থাকা একটি সময় থেকে আমরা ফিরতে শুরু করেছি একটু একটু করে, সেখানে সঙ্গীত শিল্পীরাও তাদের কাজগুলোর দিকে ঝুঁকছে, কাজে ফিরতে হচ্ছে। একদমই সেই ফেরার গল্পটাই শুনবো, কি দিয়ে ফিরছেন কৃষ্ণকলি? আমরা কাজে ফিরছি বলার ক্ষেত্রে এটার আসলে আমরা এরকম একটা ভয়ানক সময় পার করলাম, তো সেই প্রেক্ষিতে আমাদের তো আসলে আমাদের নিজেদের একটা স্কুল আছে, আমাদের বন্ধুদের একটা স্কুল, সেই স্কুলটার নাম আমাদের পাঠশালা, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। এবং স্কুলের একটা ছেলে শাকিল, ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো তখন তো আসলে অনেক ছেলে মেয়ে মারা যায়। এই গানটা একটা গান আমাদের ভালোবাসি ভালোবাসি বলে, এই গানটা আমাদের অনেক দিন ধরে মানে রিলিজ করব করে ব্যাপার ছিল, কিন্তু আমরা এই সময়টাতে দেখলাম যে আমরা আসলে এই গানটা মানে ওদেরকে উৎসর্গ করতে চাই, কারণ ওদের যে ভালোবাসার তাড়না, ওরা যেভাবে সমাজকে বদলানোর তাড়না অনুভব করে আজকে এই জায়গায় নিয়ে এসছে, সেই জায়গাটা থেকে আমরা আসলে তাদেরকে উৎসর্গ করেছি বা নিবেদন করেছি। বা আরেকভাবে বললে মানে ভালোবাসি গানটার মধ্যে যে সর্বাত্মক একটা ভালোবাসার জায়গা আছে, সেটা আসলে উৎসর্গ করার জায়গা পাচ্ছিলাম না আমরা। হ্যাঁ বটে। তো এই জেনারেশন মানে তাদের যে সাহস বা যেই ভালোবাসার জায়গা তৈরি করেছে, মানে সেখান থেকে আসলে গানটা তাদেরকে উৎসর্গ করার একটা প্রয়াস। গানটি লিখেছেন কে বা সুর সবকিছুই কি নিজেদের হ্যাঁ, লেখা সুর আমার, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা যেটা সঙ্গীত আয়োজন সেটা আমার দল করেছে। এটা কি রিলিজ হয়েছে অলরেডি? দর্শকরা দেখেছেন সেখানে আমাদের চ্যানেলে রিলিজ। সেখানে প্রতিক্রিয়া কেমন? কারণ এখন তো দর্শকদের প্রতিক্রিয়া পাওয়া খুবই সহজ আমাদের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমার যে চ্যানেলটা ওটা আসলে খুব মানে এটাকে কি বলা যায়, বেবি চ্যানেল। মানে আমার গান ফেসবুক পেজ যে আমরা প্রথমে পেজে প্রথমে রিলিজ দেই, তারপরে বেশ ভালো। আপনি বলছেন বেবি চ্যানেল, তবে যদি ডিজিটাল মিডিয়ার কথা বলি সেখানে কিন্তু আপনার গান, বিশেষ করে আমি যদি বলি নিজের লেখা গানগুলো, সেগুলো অনেক আগে থেকে আছে, মানুষ শুনছে। আমার গান হচ্ছে অনেকেই মালিক, অনেকখানে আছে, কিন্তু আমার মালিকানা আমার চ্যানেলটার, এটা বেবি চ্যানেল, সেটা বলছিলাম। আর আমার পেজে দিয়েছিলাম প্রথমে, আমরা যেটা অর্ক বলছিল, পেজে প্রথমে রিলিজ দেই, তো সেখানে খুব ভালো রেসপন্স। এটা আসলে ভালো মন্দ বলার চাইতে কি, ভালো বা মন্দ বলার চাইতে লোকে শুনেছে, কারণ এটা তো ভালো বলবার কিছু নেই, মন্দ বলবার কিছু নেই, লোকে শুনেছেন।
লোকেরা প্রতিক্রিয়া দিয়েছেন। আর চ্যানেলে হ্যাঁ আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটায় যেন সবাই সাবস্ক্রাইব করেন। তো এইটা আশা থাকবে, কারণ তাহলে হবে কি চ্যানেলে আরও গান রিলিজ করার উৎসাহটা আমাদের তৈরি হয়। আচ্ছা, এই সময় থেকে ফিরে এসে সামনাসামনি দর্শকদের সামনে গান করা হয়েছে কিনা বা কবে করেছেন? না, এটাই আমরা করতে যাচ্ছি। এর মধ্যে একেবারেই হয়নি, কারণ এর মধ্যে তো কোনো গত 2-3 মাসে তো কোনো প্রোগ্রাম সিচুয়েশনই ছিল না। আমরা ইনফ্যাক্ট আজকে গলার অবস্থা খারাপ, কারণ আমরা সারাদিন রাস্তায় ছিলাম। এবং অবশ্যই আমি খুব স্পষ্টভাবে একটা অবস্থান নিয়েছিলাম যে বাংলাদেশের কোনো মিডিয়াকে কথা বলবো না, কারণ মিডিয়া এত সেন্সর্ড করে প্রথম দিকে দেখাচ্ছিল যে ওটাতে আমি ভয়ানক বিরক্ত ছিলাম। তো কিন্তু আমরা 24 ঘন্টা রাস্তায় থাকার কারণে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড মানে রৌদ্র তাপ, তারপর ঘামছি সারাক্ষণ, এই শুকাচ্ছি, ঠান্ডা পানি খাচ্ছি, তার কারণে গলা টলার অবস্থা খুবই মানে কি বলা যায় আর কি হতচ্ছাড়া হয়ে যায়। হ্যাঁ, শিল্পীর অবস্থা যেমন হোক না কেন, শিল্পী সবসময় প্রতিবাদ করে তার গানের মধ্য দিয়ে, যেটি সবসময় আপনারা করে এসেছেন, যে কোনো অরাজকতা বা অনৈতিকতা। হ্যাঁ, আমি মনে করতে পারি যে আমি 17 বছর বয়স থেকে রাস্তার মেয়ে। আচ্ছা, রাস্তার মেয়ে, কারণ হেন কোনো ইস্যু নেই, মানে যে ইস্যুটা আমার কাছে মনে হয়েছে যে এটা জনগণ বিমুখ বা মানে জাতীয়তার সংকট, জাতীয়তা বোধকে না, জাতীয় ইস্যুগুলোকে সংকটে ফেলতে পারে, যেমন সম্পদ, ট্রানজিট, সুন্দরবন, তারপর বিদ্যুৎ, এনার্জি পয়েন্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুভমেন্ট বা আন্দোলন, যেটা এখনও আমরা চালিয়ে যাচ্ছি, গত 22 বছর ধরে আমি সরাসরি ওটার সাথে আছি, 22 বছরের বেশি, কারণ আমার মেয়ের বয়স 24, আমার হিসাবে আছে যে আমার মেয়ের যখন 1 বছর বয়স আমি ওকে আমার ব্রেস্ট ফিড করতো, আমি ওকে বাসায় রেখে প্রথম লং মার্চে আমি গাজীপুর পর্যন্ত যাই, যে নিদেন পক্ষে আমার উপস্থিতি যেন অন্তত মানে লোক সমাগম আমাদের হচ্ছে কি খুব জরুরি বিষয় ছিল, যে হ্যাঁ আমরা আসলে এই বিষয়ে মানে ব্যাপক রকমের শব্দ উচ্চারণ করছি। তো সেই কারণে উপস্থিতি দেওয়ার তাগিদে আমি গাজীপুর পর্যন্ত যাই, তারপরে আবার লং মার্চে গিয়ে চলে যাই, আমি জ্যাম ঠেলে বাসে করে বাড়ি ফিরে আসি, এসে মেয়েকে ব্রেস্টফিড করাই। তো আমার এবং ও ভ্যা করে কাঁদছিল, আমার দুদিকে ভীষণ টানা পড়ে যাচ্ছিল। কিন্তু আমি সেদিন থেকে যতগুলো লং মার্চ গেছে সবগুলোতেই গেছি, এবং আমি আজকে অনুভব করেছি যে বলেন না গরিবের কথা বাসি হলে ফলে, যে এখন দেখা যাচ্ছে আমরা সবচেয়ে বেশি কথা বলছি যে বিদ্যুৎ খাতে কি পরিমাণ লুটপাট হয়েছে, বা এনার্জি ইস্যুজে, বা সুন্দরবন কত বড়, রামপাল কত বড় একটা ভুল প্রজেক্ট, বা রূপপুর পারমাণবিক আমাদের জন্য কতটা ক্ষতিকর, হ্যাঁ, এবং পুরনো ধাঁচের চুল্লি বানানোর জন্য। তো এই বিষয়গুলো আসলে সঙ্গীত শিল্পী হিসাবে কেন আমি এই বিষয় নিয়ে কথা বলছি এখন, কিন্তু আমি মনে করি যে আমার অস্তিত্বের সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমি টিকে থাকার প্রক্রিয়াটাই হচ্ছে আমার দেশ টিকে থাকে কি ভঙ্গিতে, কারণ আপনি একজন দেশের নাগরিক, আমরা সবাই দেশের নাগরিক, যেভাবে টিকে থাকবে তার ফলাফলে আমার টিকে থাকা। আমি যদি এখন গান গেতে যে কোথাও পয়সা চাই, তো আমার দেশের সাধারণ মানুষই তো আসলে পয়সাটা দেবে, তাদের হাতেই যদি না থাকে, তারাই যদি আসলে নিষ্পেষিত থাকে, তাহলে আসলে আমারও থাকে না, ওদেরও থাকে না। আপনাদের শক্তি গান, এবং সেই গান দিয়ে আসলে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছেন, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। জাতীয় সংকট বলি বা যে কোনো সময় যে কোনো সংকটে সব সময় দেখেছি যে গান আমাদের সাধারণ দর্শককে সেই মুক্তিযুদ্ধ থেকে যদি এখন পর্যন্ত চিন্তা করি সবসময় অনুপ্রেরণা দিয়েছে, বিশ্বাস জুগিয়েছে। সেই জায়গায় শিল্পীদের প্রতি আমরা সাধুবাদ জানাই। আপনাদের মতো প্রতিবাদী কণ্ঠস্বর আসলে আমাদের সময়ের প্রয়োজন। আমরা একটু দর্শকদের সাথে যোগাযোগের যে ক্ষেত্রটা, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। সামনে আসছে কিছুদিন পরেই হচ্ছে আপনারা দর্শকদের মুখোমুখি হবেন আপনাদের নতুন একটি কাজ নিয়ে, সেই প্রজেক্টটা নিয়ে একটু শুনি। আমরা 27 তারিখে যাত্রা বিরতিতে একটা শো করছি, এটা পেইড শো, কিন্তু যাত্রা বিরতির এই প্রজেক্টটা হচ্ছে প্রেমানন্দোলন, হ্যাঁ প্রেমানন্দোলন, প্রেম যোগ আন্দোলন, দুটো মিলে গেছে এক জায়গায়। না মানে আমার মতো মানুষের জন্য এই শব্দটা উচ্চারণ করতে না পারাটা খুব দুঃখের হয়ে গেল।
আমার মেয়ের যে বিভৎসতা। অনেক ধরনের শব্দের ব্যবহার চলছে তো। আচ্ছা, আমরা প্রেমান্দোলনের একটি পোস্টার দেখতে পাচ্ছি, আমি ঠিকঠাক উচ্চারণ করলাম? হ্যাঁ, প্রেমান্দোলন একদম আচ্ছা, ঠিক আছে। 13তম দিন, বিষয় নারীর আন্দোলন। হ্যাঁ, নারীকে কেন্দ্র করে গানের দল এবং কৃষ্ণকলি থাকছেন রাত 8টা 27 সেপ্টেম্বর। আমরা একটু শুনি কি কি আয়োজন থাকছে, কি গান গাইছেন। প্রথমে 5:30টা থেকে থাকছে হচ্ছে ছাত্রী সমন্বয়ক যারা ছিলেন তারা এই আন্দোলনে কি কি করেছেন বা কি কি অবস্থানের ভেতর দিয়ে গেছেন তার একটা ওদের ওই অভিজ্ঞতা মানে শেয়ার করা, এবং ওদের আরো কিছু পরিকল্পনা বোধহয় শেয়ার করবে। আর তারপরে থাকছি আমরা আমরা আমাদের গানই গাইবো, তাই না নাকি? প্রেম আন্দোলন যেহেতু প্রেমের গান একটু বেশি থাকবে। আচ্ছা, আর আন্দোলন থাকবে, আর আসলে প্রেমের গান কৃষ্ণকলির থাকবে। অনেক গান আছে যেগুলো এখনো আনরিলিজড, যেগুলো আসলে অনেক বছর ধরে তৈরি হয়ে আছে। আমরা মানে মাঝখানে তো একটু বৈরাগ্যই মানে ভর করে বসেছিল, এই কারণে বেশ কিছু গান পাইপলাইনে থেকে গেছে। বৈরাগ্যটার কারণ কি? বৈরাগ্যের অনেক কারণ আছে, এটা আপনিও আচ্ছা, জানেন। পার্সোনাল না, ঠিক পার্সোনাল না, মানে সামাজিক সব মিলিয়ে। যেমন ও যেমন বলছিল না যে এই যে বেবি চ্যানেল বা চ্যানেলের জায়গাগুলো, মানে ঠিক অ্যানালগ এবং ডিজিটাল পিরিয়ডের মাঝখানের যে আর্টিস্টরা, তারা কিন্তু এই সমস্যাটা সবাই ফেস করেছে, যে আসলে এই যে ডিস্ট্রিবিউশন বা তাদের গানের যেই পরিবেশনা কিভাবে হবে, সেখানে আসলে তাদের জন্য কি বলো এটাকে, যে রেভিনিউ যেই ব্যাপারগুলো, সেগুলো কিভাবে তাদের কাছে আসবে, মানে এই উৎসাহ উদ্দীপনাগুলো সবকিছু মিলে এক ধরনের হতাশাজনক জায়গা ছিল, সেখান থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা সবাই। তবে এর সাথে রাজনৈতিক প্রতিবন্ধকতাও ছিল, রাজনৈতিক প্রতিবন্ধকতা ছিল তো বটেই, একটা বিরাট রকমের বৈরাগ্য কারণ ছিল। কারণ আমরা মানে ও অনেক আমাদের সাথে বাজাচ্ছে অলমোস্ট 6-7 বছর। আমরা একটু অনেকের কাছে শুনি, কারণ হচ্ছে আমরা আজ কথা বলার কোনো প্রতিবন্ধকতা নেই, অনেক একটু ভয় ভয় আছে কিনা আমি জানি না, আমরা তার কাছে একটু শুনতে চাই। অনেক তো আঙুল দিয়ে কথা বলে, আজকে আমরা কথা শুনি, আমরা গানে গানেও কথা শুনবো, এবং নিজের প্রতিক্রিয়া কি আয়োজন নিয়ে, গান নিয়ে, সবকিছু নিয়ে একটু শুনি আমরা। কেমন লাগছে আগামী যে আয়োজনটি আসছে তা নিয়ে এখন প্রিপারেশন কেমন? যাত্রা বিরতিতে যাত্রা মানে পার্সোনালি আমার খুবই পছন্দের জায়গা ঢাকা শহরে। মানে ঢাকায় মানে স্পেসিফিক একটা কিছু জায়গার দরকার না, সব জায়গাতে আসলে যেখানে আপনি জানেন যে গেলে গান আছে এখানে, ওরকম একটা জায়গা যাত্রা, যে ওখানে সন্ধ্যায় গেলে আপনি জানেন যে ওখানে গান আছে। ঢাকা শহরে আর কোথাও এরকম আছে কিনা আমি জানি না। যাত্রা এই ব্যাপারটা ওরা কন্টিনিউ করতেছে। তো যাত্রার মধ্যে একটা মানে গান একটা কমফোর্ট জোনের ব্যাপার আছে আমাদের। সো ওইখানে যাত্রায় অনেকদিন পর দিদির সাথে বাজাবো, আমরা লাস্ট অনেকদিন আগে বাজাইছিলাম, অনেক আগে। আর এছাড়া তো এই যে প্রিপারেশনের জন্য নিজেরা একসাথে বসা হয়, সেখানে নানান গল্প উঠে আসে, নতুন কাজের প্ল্যানিং হয়, সেগুলো কেমন যায়? আমরা অনেক লেজি, আমরা কিছু প্র্যাকটিস করি না, সত্যি লেজি। কালকে থেকে শুরু করব। আমি অনেস্ট রিভিউ কি পেলাম? কৃষ্ণকলি দি, আপনি কি মনে করেন? আমি তো লেজি ভয়ানক, আমার চেয়ে লেজি মোটেও না। আমি লেজি হলে ওরা গান কিভাবে আসছে? আমি লেজি, ওরা লেজা। আমি যে কি পরিমাণ লেজি হয়ে গেছি, আমি সারাদিন শুয়ে থাকি আর সিনেমা দেখি, আর কিচ্ছু করি না। আচ্ছা, সেটা তো ভালো। আমি মোটেও লেজি না, আমি কাজের মধ্যে থাকি, আমি কাজ করি, এদের সবাইকে কাজের তাগিদ দেই, এবং তারা আসলেই প্রচন্ড অলস। আচ্ছা, তবে আমাদের প্র্যাকটিস আমরা ভীষণ এনজয় করি, ভীষণ এনজয় করি। আমরা কাজ তো করি, গানের মধ্যে থাকি, কাজ করি, কিন্তু খুব স্পেশাল কিছু দুষ্টামি আছে যেগুলো আসলে বলা যাবে না। ব্যক্তিগত খুনসুটির জায়গাটা আসলে থাকে, এবং কাজের পরিবেশে ব্যক্তিগত খুনসুটির জায়গা যদি না থাকে তাহলে কি মনে হয় সেটা বেশি বোরিং হয়ে যায়? আমাদের পক্ষে খুনসুটি ছাড়া থাকাই সম্ভব না, কাজে আমাদের জন্য খুব একটা বোরিং হয় না। আচ্ছা, যে কোনো অ্যাচিভমেন্টে আসলে নিজেদেরকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন, নাকি তখনও একটু বেশি খুনসুটি করা হয়? আমি আমার কথা বলতে পারি যে আমাকে কেউই অ্যাপ্রিশিয়েট করে না, আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি। কারণ আমার দলের কেউই হচ্ছে কি আমার খুদ ধরার জন্য, মানে এরা সারাক্ষণ আতশি গ্লাস হাতে নিয়ে তাকায় থাকে। হ্যাঁ, মানে আচ্ছা, কার খুদ সবাই ধরতে চায়? যে ভালো গান করে সবার খুদ ধরে। আচ্ছা, আমি কোনোদিন তোমাদের খুদ ধরিনি। যে সবার খুদ ধরে তুই বল, সবাই ধরে। হ্যাঁ, অনেক বল। আমি কি বলবো? আমি কোনোদিন খুদ ধরি নাই, আমি জানি না এগুলো। আচ্ছা, কেউ আজকে ভেবেছে তাদের কথা বলার কোনো বাদ নেই, কিন্তু কেন যেন কেউ কাউকে নিয়ে তেমন কিছু একটা বলতে চাচ্ছে না। আমাদের আসলে তেমন কিছু বলার নেই, আমরা এক জায়গায় বসলে কাজ করি তখন খুব দুষ্টুমি হয়,
আর বসাটা খুব কম হয়। তবে আসছে প্রোগ্রামটা নিয়ে একটু বলতে চাই, 27 তারিখে কৃষ্ণকলি নতুন বেশ কিছু গান শোনাবে। আচ্ছা, নতুন প্রায় 4-5টা ট্র্যাকস, যেগুলো শুধু আমরাই শুনেছি, আর কেউ শোনে নাই। আচ্ছা, তো সবাইকে আসার একটা তাগিদ জানাবো যে নতুন গান সেই কৃষ্ণকলির গান নতুন কি গান কি already যদি একটু শুনতে চান। নামেরও হিন্টস আমরা পেতে পারি? এখনই আমরা নামের স্কুলে না হ্যাঁ বলতে আচ্ছা, পারো। দর্শকদের জন্য যারা যাবেন তারা দেখতে পারবেন। হ্যাঁ, যারা ভালোবাসি আমি ওই খুবই গানের আগ্রহের কথা সাথে, মানে সবাইকে খুবই আগ্রহের সাথে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন। যারা অনেকেই আমার মানে যাত্রায় অনেক শ্রোতা বন্ধু আসেন রেগুলার, আমি গেলে তারা আসবেন আশা রাখি আর কি। এবং তারা অনেক সময় বলেছে যে কৃষ্ণকলি নতুন গান শুনতে চাই, তো ডেফিনেটলি আমি নতুন কিছু গান তাদেরকে শোনাবো। আচ্ছা, আমরা শোনাবো আর কি। হ্যাঁ, আমরা শুনবো অবশ্যই। হ্যাঁ, নতুন গানের গল্প শুরুতেই আমরা একটি শুনেছিলাম যে আন্দোলনকে ভিত্তি করে তাদেরকে ভিত্তি করে ডেডিকেট একটা করে গান একটি গান হয়েছিল। করেছেন। আর সেটি যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখে আসি। হ্যাঁ প্লিজ। চলুন প্রিয় দর্শক। বাহ, আসলে এমন একটি গান সময়ের সাথে ভীষণ প্রাসঙ্গিক, এবং যারা ছিলাম আমরা ওই সময়ে সেই দিনগুলোর কথাও মনে পড়ে গেল, এবং চিত্রগুলোতে আমরা যেটা দেখলাম তখনকার সিচুয়েশন এবং গানের কথাগুলো একে অপরের সাথে মিলে গেল। আমি একটু আপনাদের কাছে ব্যক্তিগত জায়গায় শুনতে চাই, আসলে শিল্পী হিসেবে আপনার কখন মনে হয় যে এটি আপনার অর্জন, কখন মনে করেন? উল্টো করে বলি না, শিল্পী হিসাবে আমার তখন মনে হয় যে আমার অর্জন যখন আমি আজ পর্যন্ত গভর্নমেন্টের কোনো ধরনের সুবিধা পাইনি, এটা আমার সবচেয়ে বড় অর্জন। এটা অর্জন? হ্যাঁ, আমি ঠিক একটু ভুলিয়ে গেলাম। কেন? সরকারের যত ধরনের কনসার্ট হয়েছে, যত ধরনের প্রোগ্রাম হয়েছে, বিদেশে যাওয়া হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, বিগত 18 বছর ধরে আমি এই ধরনের কোনো রকম সুযোগ সুবিধা পাইনি, এটা আমার সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, এটা এটা আপনার কাছে মনে হয়? এটা প্রমাণ করে যে আমি কখনো কাউকে কোথাও তেলাই নাই, সুবিধা নেই। তো শিল্পী হিসাবে আমার এই মর্যাদার জায়গাটা আমি অটুট রাখার চেষ্টা করেছি। তো ডেফিনেটলি এটা আমার জন্য সবচেয়ে বড় লড়াই। এটাতে আমার আর্থিকভাবে যে আসলে আমি অনেকভাবে মানে বিব্রতকর অবস্থার মধ্যে থাকি না তা না, কিন্তু আত্মিক জায়গা থেকে আমি বলতে পারি আমি ভীষণ রকম মানে শক্ত দম্ভের সাথে থাকতে পারি। মানে যে কেউ এসে আমাকে যে কোনো রকম একটা কথা বলে দিবে, সেটা আমি হজম করে উঠে মাথা নিচু করে চলে যাব এমনটি নয়। আর শক্ত ব্যক্তিত্বের আসলে ভীষণ দরকার সেই আমাদের অবস্থানটা আমার শিল্পী জায়গা সবচেয়ে থেকে বড় তো আছে। অর্জন। আমরা একটু দলীয় জায়গা থেকে যদি যেতে চাই, যে একটা গানের দল সবসময় নিজেদেরকে কোন একটা জায়গায় ভিজুয়ালাইজ করে বা নিজের একটা ভিশন থাকে, তো সেক্ষেত্রে কৃষ্ণকলি এবং তার দলের কি ভিশন, এরকম কি কিছু আছে? আমার এই অবস্থানের কারণে আমার দল ডিপ্রাইভড ডেফিনেটলি। আমি একটু দলের কাছ থেকে শুনি, তারা না, দুজন এটা আছেন। আসলে ঠিক যে মানে কৃষ্ণকলি খুবই রাজনীতি সচেতন মানুষ, এবং ধরেন যেখানে অন্যায়ের গন্ধ আছে সেটার আশেপাশে কৃষ্ণকলিকে আপনি শুধু মানে বিদ্বেষ প্রকাশ করতেই দেখবেন, ওটার ধারের কাছে কখনো কোনো ধরনের মানে পক্ষপাত তো দূরের কথা। মানে তো এই অবস্থানের কারণে যেটা হয়েছে, আমরা আসলে ধরেন অনেক জায়গা থেকেই দেখা গেল যে আমার সূত্রে হয়তো কোনো একটা শো, সেখানে মানে আমরা চাইলেই যেতে পারি, হয়তো কৃষ্ণকলির কারণে সেখানে গেলাম না আমরা, মানে এরকম কিছু স্ট্র্যাটেজি কৃষ্ণকলির কারণে নিতে হয়, যেহেতু কৃষ্ণকলি আমাদের লেখক গায়ক, সেখান থেকে আমাদের কিছু স্ট্র্যাটেজি মেক করেই চলতে হয়। কিন্তু ওর যে গান, ওর গানের যে ইউনিক যে ব্যাপারটা, সেটাতে আমরা যারা বাজাই ওর সাথে, আমরা যারা বাজাচ্ছি বহু বছর থেকে, তারা সবাই বুধ হয়ে থাকি। কারণ ওর একটা নতুন গান হচ্ছে, ও যখন বলতেছে যে নতুন একটা, ও তো বলে যে গান আসলে ও বলে যে ও প্রেগনেন্ট হয়েছে আর কি। আচ্ছা, প্রথম কোন গান শুনে কৃষ্ণকলিকে চিনেছিলেন? আমি ওর প্রথম অ্যালবাম শুনে, আমি তখন জাহাঙ্গীরনগরে পড়ছি, আচ্ছা, 2006-7 সালের দিকে, 6 সালে তখন সূর্যবাদী ভাষা অ্যালবামটা রিলিজ হয়। তখন আমরা গান শুনতাম প্রচন্ড, এবং তখনও সিডি কিনে গান শোনার একটা প্রবণতা ছিল। সিডি কিনে তাহলে তার প্রথম গান শোনা হয়েছে? হ্যাঁ। তো সূর্যবাদী ভাষা শুনেই স্পেশালি হাঁটতে হাঁটতে একটা নুরি একটা গান আমাকে খুবই বাজেভাবে ক্লিক করে গেল আর কি। মানে ওইটাই মাথার বাজেভাবে বলছি, কারণ আরো তো অনেক ব্যাপার স্যাপার আছে রে ভাই, ওইটাই মাথার মধ্যে শুধু ওইটাই লুপের মতো ঘুরতো আর কি। থ্যাঙ্কস গড যে তার সাথে সামনাসামনি। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি হয়েছে প্রথম গান? আমার ফার্স্ট গান শোনা হয়েছিল এইটা, এই যে আজ ঝড় ভালোবাসা। আজ ঝড় ভালোবাসা। আচ্ছা, প্রথম গান শোনা এবং তারপরে আবার কৃষ্ণকলির সাথে নিজেদের গানে সুর দেয়া,
সঙ্গত দেয়া, সেই জায়গাটা কেমন ছিল যে একদম পছন্দের আর্টিস্ট তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি বা কাজ করছি অ্যাজ এ টিম? এটা খুবই অদ্ভুতভাবে হয়েছিল। আমাদের একটা প্রোগ্রামের 2 দিন আগে অর্ক ভাই আমাকে নক দিছিল যে একটা প্রোগ্রাম আছে, চলো আমরা এটা করি, আসো একসাথে বাজাই। 2 দিনের ভিতর আমাকে দিছিল 14টা গানের একটা লিস্ট। আমার তো যে আমি তো শুনছিল কয়েকটা গান দিদি, মানে আমি বেসিক্যালি সেকেন্ড অ্যালবামটা আমি শুনিই নাই ওই সময়, পাহাড়ি যে অ্যালবামটা ছিল। ফার্স্ট অ্যালবামটা শুনে আমার ওই গানগুলো শুধু আমার পরিচিত, পরেরগুলোতে আমি কিছু জানি না। তার উপর আবার দেখি নতুন গানও আছে 2টা। তখন মানে মোটামুটি বুঝতেছি না কি করব। তারপর মনে হলো যে আচ্ছা না, একটা প্যাটার্ন তো আছে দিদির, দেখি ওইটার ভিতর ওই গ্রুপ ওই স্ট্রাকচারটার মধ্যে ফেললে কি হয়। পরে গিয়ে ওটা মোটামুটি পার পেয়ে গেছিলাম। তবে অনেককে আমাদের এক্সপ্লোর করাটা খুব, আমার মনে আছে আমার খুব মজার। অনেক খুব ছোট তখন, অনেক ছোট, তো ঘুরে টুরে বেড়ায়, হাতে সব সময় গিটার। আমি বলি গিটার কি দেখায় বেড়াস? তারপরে ও গিটার নিয়ে যে ঘুরতে ঘুরতে ও যে এত ভালো প্লেয়ার হয়ে উঠলো যে ডেফিনেটলি ওকে আমাদের দলে পেয়ে আমরা খুবই খুশি। আমাদের দলে আমাদের যে কজন আছেন, শুভ ভাই ড্রামসে আমরা মিস করছি, অনেক রাতুল আছে বেজে, ওকে মিস করছি, কিন্তু যাই হোক দুইটা অনেক আমাদের 2টা অনেক। আচ্ছা, আমরা গান তো আমরা চ্যানেলকে ধন্যবাদ জানাই, আর আমার 27 তারিখের প্রোগ্রামে সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছি। চলো হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরে, হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরে, ভাবনাগুলো গড়াগড়ি খাচ্ছে মাথায়, খাচ্ছে বাড়ি, ভাবনাগুলো গড়াগড়ি খাচ্ছে মাথায়, খাচ্ছে বাড়ি, কখন হবে সমাধান খানি, কখন হবে জানা জানি, হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরে। বাহ, অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ। আমি একটু শুনতে চাই কৃষ্ণকলির কাছে যে আপনার গান লেখার যে বিষয়গুলো থাকে তা ভীষণ ভিন্ন অন্য অন্য জায়গা থেকে। যদি বলি এই ভিন্নতা বা এই চিন্তা, এই দর্শনবোধটা কেন হয়, কোত্থেকে আসে এই অনুপ্রেরণাটা? ও আচ্ছা, এটা আসলে যেখানে থাকি সেই সব কিছু মিলিয়ে হয়। মানে থাকে না, অবজারভেশনটা এক ধরনের একটা রকম জায়গা থেকে থাকে, সেইখান থেকে যে জিনিসগুলো আসলে আমাকে কি বলে অনুপ্রাণিত করে আর কি, সেখান থেকে তার সাথে পড়াশোনা সব কিছু বোঝাপড়া এই কিছু মিলিয়ে একটা জায়গা তৈরি হয়। তখন ছোটবেলা কিংবা পরিবারের কোনো প্রভাব এক্ষেত্রে আছে কিনা, বা ছোটবেলায় বেড়ে ওঠা যে পদ্ধতি? সে তো বটেই। আমার মা একটা বড় কারণ ছিলেন আমার এই 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 কি বলা যায়, এইভাবে তৈরি হওয়ার পেছনে মা একটা বিশাল বড় কারণ ছিলেন। আচ্ছা, কৃষ্ণকলি যখন সবার কাছে পরিচিত হলো, সবার কৃষ্ণকলি হয়ে গেল, সেই সত্তাটাকে আসলে পরিবার কিভাবে গ্রহণ করেছে? একেবারেই কোনো স্পেশালি না, মনে হচ্ছে যে এই জিনিস এইটাই করবে। আচ্ছা, বা এর চেয়ে আরো কিছু করার কথা ছিল, তাদের এক্সপেকটেশন হতো আরো অনেক হাই, যে আমি যা করেছি তাদের কিচ্ছু এসে যায় না। এতটা এরকম এই প্রতিক্রিয়াটা নিজেকে কিভাবে প্রভাবিত করেছে? আমারও সবসময় মনে হয়েছে যে না, যা করার কথা ছিল তার কিছুই করতে পারলাম না, এটা খুব খারাপ কথা। কিন্তু যখন রাস্তায় বের হন তখন আপনার অনেক ভক্ত আছে, অনুসারী আছেন, তারা নিশ্চয়ই আপনাকে প্রশংসা করেন। কম চেনে মানুষ রাস্তাঘাটে, কারণ আমি খুবই ক্যাজুয়াল। এটা আমরা বিশ্বাস করতে পারলাম না। সেই জায়গায় আমাকে রাস্তাঘাটে সবজিওয়ালা, মাছওয়ালা, মুদির দোকানদার ছাড়া বেশিরভাগ মানুষ চেনে না। মজার মানুষ, মজা করে বলেছেন আসলে, জানি না। তবে
আপনার ভক্ত সাধারণ যখন আমরা ইউটিউবে আপনার কোনো গান দেখি বা সোশ্যাল মিডিয়া যখন আপনার কোনো নতুন রিলিজ দেখি, সেখানে যখন প্রতিক্রিয়াগুলো দেখি, সেখানে আমরা আসলে বিশ্বাস করি যে কৃষ্ণকলির একটা নির্দিষ্ট ফ্যান বেস আছে। এটা কিন্তু একটা আর্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট যে আর্টিস্টের চেহারা চিনে না কিন্তু গলা মানুষ চিনে। একদম ভয়েস শুনে আইডেন্টিফাই করতে পারে। আমরা একটু অনেকের কাছে শুনি যে তার এই সঙ্গীত জগতের সাথে সম্পৃক্ত হওয়া, একটা দলের সাথে কাজ করা বা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু মিলে যদি একটু শুনি ছোট করে। দলের সাথে সম্পৃক্ত হওয়া বলতে মানে আমি এমনিতে মানে বেসিক্যালি ফুল টাইম মিউজিশিয়ান, সো এইটা বাদে আমি আরো অনেক মানে গানের দল কৃষ্ণকলির বাইরে আরো ব্যান্ডের সাথে কাজ করতেছি। না, ওর নিজের একটা ব্যান্ড আছে বাংলা 5 আলাদা। আচ্ছা আচ্ছা, সেখানে কাজ করা হয়। ওখানে কাজ করা হয়, মানে এমনিতে আরো আর্টিস্টের সাথে কাজ করা হয়, প্লাস মানে গিটারিস্ট প্রোডিউসার। তারা কারা নামগুলো শুনি? আরমিন মুসা, দেন লাবিক কামাল গৌরব, দেন রেজাউল করিম লিমন, তারপর আমার নিজের ব্যান্ড বাংলা 5, দেন কফিল ভাই, কফিল আহমেদ। দুটা গানের দল একসাথে মেইনটেইন করতে একটু হ্যাসেল হয় না? দুটা কোথাও আরো অনেক বেশি। তাহলে এতগুলো দল কিভাবে মেইনটেইন করছেন? বা সবার তো স্বকীয়তা জায়গা ভিন্ন থাকে কি দলের, সেটা কেমন হয়? এইটার জন্য আমাকে খুবই হেল্প করছে যে শুধু গিটারিস্ট না হয়ে গিটারিস্ট প্রোডিউসার হওয়াটা। সো মিউজিক প্রোডিউসার যখন থাকে তখন শুধু গিটারিস্ট হিসেবে চিন্তা করি না, তখন অ্যাকচুয়ালি কে কি বাজাবে সব ইনস্ট্রুমেন্ট হিসেবে চিন্তা করি। তো চিন্তার জায়গাটা একটুখানি বড় হওয়ার জন্য এই যে ব্যাপারটা হেল্প করছে আমাকে। আচ্ছা আচ্ছা, আর ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে এই যে গানটাই করতে চাই, আর কিছু মানে বড় হয়ে কি হতে বড় হয়ে অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লিকেটেড মিউজিক কীভাবে আরও মেলোডিক বাজানো, মেলোডিক অ্যাপ্রোচে যাওয়া যায় এটা করতে চাই, যেটা মানে অনেক কমপ্লিকেটেড কিছু বাজাবো কিন্তু শুনতে আরাম লাগবে, মানে যে সাধারণ মানুষ সেও শুনতেছে কিন্তু যে অ্যাকচুয়াল ভালো মিউজিশিয়ান সেও শুনে তার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, যে এখানে ডিটেইলে ভিতরে অনেক কিছু আছে যেটা সে বুঝতেছে, কিন্তু যে নর্মালি একটা নন মিউজিশিয়ান যে শুনতেছে তার কাছে জিনিসটা শুনতে শ্রুতিমধুর লাগতেছে। আচ্ছা, সো এই ব্যাপারটা কিভাবে এস্টাবলিশ করা যায় এটা চেষ্টা করতেছি। ভীষণ সুন্দর চিন্তা। আমরা একটু অর্কর কাছে শুনি। তিনিও একজন পুরো দস্তুর গানের মানুষ, তিনি ইনস্ট্রুমেন্ট প্লে করেন সব সময়। ইনস্ট্রুমেন্ট বাদেও আসলে মিউজিকে নিজের জায়গাটা আসলে কোথায় দেখতে চান বা কি ভাবেন মিউজিক নিয়ে? আমি আসলে গাইতে চাই, কৃষ্ণকলির মতো গান গাইতে চাই। এটা একটা আমার গান গাইতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা একদিন হবে। এই যে আমি তো একটা শো নামায় ফেলছি, সব নাম দিয়ে করবো, ওই দিন অর্ক ভাইয়ের নাম থাকবে অর্ককলি, আর আপনি হলেন কে কৃষ্ণ সুমন। আচ্ছা, আজকে তাহলে আমরা একটু ভিন্ন কিছু দর্শকদের জন্য যদি উপহার দিই, সেক্ষেত্রে যদি আমরা অর্কর কণ্ঠে একটা গান শুনতে পারি। সে কিন্তু সঙ্গত দিচ্ছিলেন শুরুতে, গানই গান, কিন্তু তাহলে আমরা গান শুনি তার কাছে। ওর সাথে আবার মানে প্রেমে পড়ার ভঙ্গিটা তৈরি হয়েছিল ওর গান শুনে। আচ্ছা, তো সেগুলো সব উবে টুবে গেছে। আচ্ছা, এই বিষয়ে একটু আসবো, আমরা একটু তার কণ্ঠে গান শুনি তারপরে। ধরেন ভাবসঙ্গীত শুনবো নাকি? হ্যাঁ, ভাবসঙ্গীত শুনবা এটা কোনটা নাকি ইয়েই শুনবা? নিজেদের গান শুনবো, নিজেদের গান। চলো। ও, তুই এটাই প্রিপারেশন নিয়েছিলি। কুহু কুহু প্রাণ কোকিলে ডাকে, আগুন লাগা শিমুল বনে, ওই না দূরের শাখে। কুহু কুহু প্রাণ কোকিলে ডাকে, ডাকে পাখি পরাণ রাখি আকুলা বেদনে, কাছে থাকুক দূরে থাকুক তারে খুঁজে পাবে। ডাকে পাখি পরাণ রাখি আকুলা বেদনে, কাছে থাকুক দূরে থাকুক তারে খুঁজে পাবে। উড়ে উড়ে যায় একাকী, উড়ে উড়ে যায় একাকী, হু সুরে ডাকে, মরিচিকায় স্বপ্ন ফাঁদে বিরাট নদীর বাঁকে।
প্রাণ কোকিলে ডাকে, হায়ের কি হুতাশে, খুঁজতে গেলে দেখি রে পাখি বুকের আশেপাশে, খুঁজতে গেলে দেখি রে পাখি বুকের আশেপাশে, কুহু কুহু প্রাণ কোকিলে ডাকে। থ্যাংক ইউ। সেই দিনটি কখন আসবে বা কবে আসবে যখন আমরা অর্ক সুমনের কণ্ঠে গান শুনবো, সেই গানটি রিলিজ হবে এবং সেই গানের গল্প নিয়ে আমরা তারকা কথন আসলে অনেকদিন থেকে ভাবছি, হ্যাঁ, কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি। আমি বলছি না আমরা অনেক লেজি। এই গান, এই কুহু কুহু গানটা অর্ক ভাই এটা কবে জানি আমি বাজে আসছিলাম, এটা তো প্রায় এটা কিন্তু প্রি কোভিড কথা বলতেছি আমি। যুগপূর্তি। আচ্ছা, শুধু একটা গানই না, ওই সময় বাজে আসছি, এখন পর্যন্ত গানটার আমি মানে ওইটার পরে কি হয়েছে কোনো আপডেট জানি না আমি। না আসলে ব্যাপারটা কি, মানে আমি নিজের গলা নিজে শুনলে খালি মনে হয় ইম্যাচিউর। ইদানিং মনে হচ্ছে যে ম্যাচুরিটি আসছে, কারণ সন্তান সম লোকজনরা সরকার নামায় ফেলতেছে। হ্যাঁ, সন্তান সম ছেলেমেয়েরা সরকার নামায় ফেলতেছে, এখন মনে হচ্ছে আমাদের ম্যাচুরিটিটা আসছে। আচ্ছা, নিজেকে নিজে জাজ করছেন, আমরা একটু আমাদের শিল্পীর কাছে শুনতে চাই। কৃষ্ণকলি, তার কাছে কি মনে হয়, তার গান কেমন লাগে? আমার তো বললামই যে ওর প্রেমে পড়ে গেছিলাম গান শুনে। তারপরে ওই সব ওগুলো সব কোথায় সে প্রেম, কিছু নাই। আচ্ছা, এই প্রেমকে তাহলে কি একটু পরিণতি দেওয়া প্রয়োজন না? এই যে গানের প্রেমে পড়া হলো, ওর দিক থেকে তাগিদ অনুভব করি সিরিয়াসলি। ওর দিক থেকে এখন আমি বলছি যে দেখো চুল দাড়ি পাকতে শুরু করেছে, এখন যদি শুরু না করো পরে কোনো গার্লফ্রেন্ড পাবে না। না, আশা করছি এই বছর একটা গান রিলিজ করব আমি। এই বছর একটা অন্তত আর তো কোয়ার্টার বাকি আছে, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাকি আছে, একটা হলেও রিলিজ করব এই বছর। আর সামনের বছর আবার আসলে একটা এক্সক্লুসিভ অ্যালবামের একটা প্ল্যান আছে। সিরিয়াস, ওরা যতই হাসুক। এই কথা আজ রেকর্ডেড থাকলো, আমরা আছি আপনাদের সাথে। যখন তিনি ডিনাই করবেন তখন আমরা কিন্তু বলে দিব যে না, তিনি কথা দিয়েছিলেন আমাদের যে গান শোনাবেন এবং আমরা গান। 2025 খুব ভালো বছর আসছে আমাদের জন্য, কারণ ওই বছর আমার একটা এক্সক্লুসিভ অ্যালবাম রিলিজ হবে। বাহ, নিজস্ব পুরোটাই? ইয়েস, একদম। বাহ, ভীষণ সুন্দর একটি অ্যানাউন্সমেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, দলের জায়গা থেকে যদি আবার রুমা হচ্ছে কি ডেট টাইম লিখে রাখবে যে ওই দিন ডাকতে হবে। উফ, ওকে কিছু জানানোই বিপদ। না গান গাইলে আমরা বঞ্চিত হতে চাই না, গানের গল্প শুনতে চাই, কারণ সঙ্গীতের আসলে কি প্রয়োজনীয়তা আমাদের জাতীয় জীবনে তা তো আমরা বিভিন্ন সময়ে আমরা এটা অবজার্ভ করেছি। সেই জায়গায় আপনাদের দায়িত্ব অনেক। এবং চ্যানেল আইকেও ধন্যবাদ। চ্যানেল আই কিন্তু শুরু থেকে আমরা দেখেছি, চ্যানেলের তো বেশ প্রায় 25-26 বছর বয়স হয়ে যাচ্ছে, ওনাদেরকে দেখেছি সবসময় নতুন গানকে প্রমোট করা থেকে শুরু করে গানের লোকজনদের নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট করা। দ্যাটস ভেরি গুড। ইভেন ব্যান্ডও একটা ফোকাস করছে, এবং ব্যান্ডের যে একটা ব্যান্ড ফেস্ট করা, যদিও আমরা কখনো ডাক পাই না ব্যান্ড ফেস্টে। তারপরেও আমরা চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে ব্যান্ড ফেস্ট করার চেষ্টাটা জারি থাকুক। সেখানে আপনাদের উপস্থিতিও আমরা কামনা করি, কারণ শিল্পীদেরকে মনে করি আমাদের পরিবারের একটি অংশ। হ্যাঁ, কামনা বাসনা নিয়েই জীবন। একেবারেই তাই। আর কিছুদিন বাদেই আমাদের চ্যানেল আইয়ের জন্মদিন। আচ্ছা, সো 25 বছর শেষ করে আমরা 26 বছরে পদার্পণ করছি। এমন একটি আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করি, আপনাদের শুভকামনা আমরা কামনা করি। নিশ্চয়ই। আচ্ছা, যদি শিল্পী হিসেবে জিজ্ঞাসা করি যে চ্যানেলের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি, সবার কাছে আমি শুনতে চাই। কৃষ্ণকলি, শুরুতে যদি বলেন। শুরুতে আমি বলবো, সবার শেষে আমি বলবো? আচ্ছা, ঠিক আছে, আমরা অর্ক সুমনের কাছে জিজ্ঞেস করব। না, আমি তো বললামই, আসলে ওনারা শুরু থেকেই যেভাবে চ্যানেল আই কাজ করছে মিউজিশিয়ানদের নিয়ে বা শিল্পীদেরকে নিয়ে, সেটা খুব আশানুরূপ ব্যাপার। এটাই কন্টিনিউ করুক, দীর্ঘজীবী হোক চ্যানেল আই, এবং তারা রিয়েলিটি শো থেকে শুরু করে শিল্পীদের নিয়ে বিভিন্ন যে সেগমেন্ট এবং বিভিন্ন জনরা ধরে যেমন বাউল গান এরকম হতে পারে। যেমন বাংলাদেশে আসলে এইভাবে সেগমেন্টেড কাজ খুব কম হয়, যেমন বাউলদের নিয়ে কাজ হতে পারে, সুফি গান নিয়ে কাজ হতে পারে, সেরকম মানে বিভিন্ন জনরা, যেমন সলো আর্টিস্টদের নিয়ে একটা ইয়ে হতে পারে, ব্যান্ড নিয়ে যেমন করছে, এভাবে এগিয়ে যাক চ্যানেল আই। এটাই শুভকামনা, এটাই চাওয়া, এটাই আকাঙ্ক্ষা।
আচ্ছা, আমি ওর সাথে একটু যোগ করতে চাই, যেমন মৌলিক গান তৈরির একটা রিয়েলিটি শো হতে পারে। যেমন যতগুলো রিয়েলিটি শো হয় এ পর্যন্ত আমি যে কতগুলো চ্যানেলে দেখেছি সবই আমার কাছে খুব একই রকম লেগেছে, কিন্তু মৌলিক গান কিভাবে কেউ মানে এখন অনেক ছেলে মেয়ে শুধু বলবো না, অনেক মানুষই লেখেন, অনেক মানুষই সুর করেন আলাদা আলাদা আলাদা, আবার কাউকে গাওয়াচ্ছেন, এইটা না মানে পুরো ব্যাপারটা কেউ যে লিখছে, সুর করছে, গাইছে, এদেরকে নিয়ে কোনো মানে এদের কাজগুলোকে নিয়ে, এগুলোর অবশ্য হ্যাঁ ক্রিয়েটিভিটির তো আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এগুলো নিয়ে যে ঠিক রিয়েলিটি শো বলা ভুল হবে, এক ধরনের ওয়ার্কশপ ব্যাপার হতে পারে, এইটাও এক ধরনের প্রোগ্রাম হতে পারে। এই যে একটা দুর্ধর্ষ আইডিয়া দিয়ে দিলাম ফ্রিতে, মানে এটা আমার প্ল্যানিং ছিল যে আমি এটা প্রপোজাল করে টেলিভিশন চ্যানেলে অনেক আগে আমি এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, বাংলায় বাংলা বলি, 2006 সালে। তো আমি প্রত্যেকটা চ্যানেলের প্রোগ্রাম ডিপার্টমেন্টে গিয়ে আমার প্রপোজাল দেখাচ্ছিলাম, সবখানে ডিনাইড হতে 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 তখন চ্যানেল 1 একটা চ্যানেল হয়েছিল, সেখানে অদিতি সেনগুপ্ত সে আমাকে বললো যে কৃষ্ণগুলি আইডিয়াটা খুবই ভালো, আমরা কাজটা করি আসেন। তো কাজটা করার পরে আমার 6,000 টাকা লাভ ছিল, 6,000 টাকা লাভ ছিল আমার, বাকি টাকা সব খরচ হয়ে গিয়েছিল, কারণ 1 ফাল্গুন থেকে 8 ফাল্গুন এই হচ্ছে 21শে মানে এই 7 দিন হিসাব করলে 7 দিন, আর 8 ফাল্গুন পরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো এই 21শে ফেব্রুয়ারিকে ধরার জন্য আমার এই 8টা এপিসোড করতে গিয়ে আমার মানে এত হুড়োহুড়ি, এবং শেষ মোমেন্টে একটা চ্যানেল রাজি হওয়াতে মানে আমার, এবং প্রোগ্রামের আইডিয়াটা ছিল যে আমরা বাংলাটা তো এখন নানা রকম করে বলি না, আমাদের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়, এইটা কেন হয় এটা এই সাইকোলজিটাকে ধরার জন্য, নট রিয়েলি যে আমি আসলে ইংরেজিতে কথা বলে কেন সেজন্য, বা আরবিতে কথা বলে কেন সেজন্য, আমার এই যে সাইকোলজি, ওদের মনস্তত্ত্বের কোন জায়গাটা পরিবর্তন হয় যে ওরা প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করে ফেলে, তো সেইটা ধরার যেই গল্পটা ছিল, ফাঁদটা ছিল, ওই ফাঁদটা আমি নিয়ে একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যাই, এবং শেষ দিন সবাইকে নিয়ে বসি। এই প্রোগ্রামটা আমি আবার কোথাও কন্টিনিউ করতে চাই, যে কোন একটা চ্যানেলে আমি এটা আবার রেগুলার করতে চাই, সেরকম এই আইডিয়াটা আমার, যেমন ঠিক মিউজিক্যাল বাংলায় বাংলা বলি, হ্যাঁ। আর এই প্রোগ্রামটা হচ্ছে, এটাকে মিউজিক্যাল রিয়েলিটি শো না বলে আমি আসলে মানে মিউজিক ওয়ার্কশপ বলতে চাই। আচ্ছা, হ্যাঁ, মিউজিক ওয়ার্কশপ হবে একটা, অনেকগুলো এপিসোডের। এই ওয়ার্কশপটা কি ফরম্যাটে হবে সেটা আমার মাথার মধ্যে আছে, সেটাও বলে দিলে আবার মানে সবই ফ্রিতে বলে দিচ্ছে ব্যাপারটা, কিন্তু এই রকমের একটা রিয়েলিটি শো আমার কাছে মনে হয় যে এটা না হলে আর বাকি সব একই গল্প, একই রকম, হ্যাঁ একইভাবে নাম্বারিং হচ্ছে, একই রকম ভাবে মা বলে উঠে দাঁড়াচ্ছে, কেউ বাপ বলে কেঁদে গড়িয়ে দিচ্ছে, মানে এগুলো অনেকখানি মানে মানে ভেজাল আর কি, আর নেওয়া যাচ্ছে না এত ন্যাকামি, আর খুব বোরিং আর কি। ন্যাকামি বলছো কেন? কারণ তো এরকম ইমোশন আসতেই পারে। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের ইমোশন একটা পর্যায়ে গিয়ে ন্যাকামিতে পরিণত হয়ে যায়। ইমোশন একদিন দেখা যায়, দুদিন, প্রত্যেক দিনই যদি মানে ওরে এরকম করতে থাকি সব সময়, তাহলে তো আসলে সবার পক্ষে আনোয়ার হোসেন হওয়া সম্ভব না তো সব সময়, তাই না? আপনার গানে যেমন অভিনবত্ব আছে, আপনার গানের বিষয়বস্তুতে যে অভিনবত্ব আছে, এই যে গান নিয়ে আপনার আলাদা একটি চিন্তা আমরা দেখলাম, নিজস্ব একটু অর্গানাইজ করা, সেই অভিনবত্ব নিশ্চয়ই নতুন কিছু যুক্ত করবে, নতুন কোনো মাত্রা যুক্ত করবে। আমার মনে হয় যে আসলে অনেক কিছু করা যায়, মানে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু এই গদ বাঁধা প্রিপারেশন, একই রেসিপি আসলে, হ্যাঁ অনেক কিছু করার সুযোগ আছে, যেমন আরেকটা ব্যাপার আছে যে অনেক কিছু করা হয়নি এখনো, যেগুলো করা জরুরি, সেইটা আকাঙ্ক্ষা করব অবশ্যই চ্যানেলের কাছ থেকে। উই আর লুকিং ফরওয়ার্ড যে আপনারা যারা আছেন, আরো সঙ্গীত শিল্পী আছেন যারা এরকম ভিন্ন চিন্তাধারা রাখেন, নিজেদের মাঝে লালন করেন, আর সেগুলোকে প্রস্ফুটিত করার যে জায়গাটা, সেটি চ্যানেলাই যেন ধারণ করে থাকে, আপনাদেরকে নিয়ে কাজ করতে পারে। আপনাদের কাছ থেকে আবারও শুভকামনা নিতে চাই। হ্যাঁ, চ্যানেলের কাছ থেকে প্রত্যাশা একটু ছোট্ট করে শুনি। আমার পার্সোনালি যে একটি অরিজিনাল আর্টিস্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যারা আছে, এদের উপর যদি আরেকটু ফোকাস করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আই থিংক মিউজিশিয়ান রিয়েলিটি শো হতে পারে, শুধু মিউজিশিয়ান না, যে অরিজিনাল, ওইটাও তো অরিজিনাল আর্টিস্ট, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট একই হয়েছে, সো সবাইকে নিয়ে, শুধু মিউজিশিয়ান কেন?
আচ্ছা, আমাদের গান নিয়ে চিন্তা ভাবনা, তর্ক বিতর্ক, সুস্থ আলোচনা এগুলো চলতে থাকবে, সে প্রত্যাশা আমরা রাখি। আরো গল্প শুনবো ভবিষ্যতে আপনাদের কাছে। আয়োজন থেকে বিদায় নিব আপনাদের কণ্ঠে আরো একটি গান শুনতে শুনতে, আরো একটি গান শুনতে শুনতে বাড়ি যাব আমরা সকলে। দর্শকদের থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, এই যে গান নিয়ে আমাদের ভাবনা, আমাদের শিল্পীদের ভাবনা, অভিনবত্ব, সেগুলো সবসময় আমাদের মনে আশা জাগিয়েছে, আমাদেরকে ভালো রেখেছে। সেই আশাটি রেখেই ভালো একটি সঙ্গীত পরিবেশনা, ভালো একটি সঙ্গীতের পরিবেশ আমরা পাই, সেই প্রত্যাশাটি রেখে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন গান শুনতে শুনতে আজকে বিদায় নিই। কি থেকে জেনেছিল? 7 Cajones। ওকে। তোমার 7 কাহন গাইছি আবার 7 কাহন, এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারাই বাহন। গাইছি তোমার 7 কাহন, গাইছি আবার 7 কাহন, এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারাই বাহন। শেষে দুর্গম রাত, দুর্বার দিন শেষে দুর্গম রাত, দুর্গম প্রান্তরে ধুধু মরুষাদ, একা হাত হাতড়িয়ে যন্ত্রণা সাদ। গাইছি তোমার 7 কাহন, গাইছি আবার 7 কাহন, এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারাই বাহন।